অভিশপ্ত অশ্বমেধ, কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনাদের জন্য থাকছে অর্ণব ঘোষের কলমে তাম্রভয়া। একটি ছোট্ট অনুরোধ, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে অর্ণব ঘোষের কলমে তাম্রভয়া। এক সময় গুরুদেব বলেছিলেন মানুষের মাংস নাকি সুস্বাদু। উফ, সেদিন শুনে ভেবেছিলাম কি সব বলছেন, কিন্তু প্রথমবার স্বাদ গ্রহণের পর নিজের শরীরে এত ভালো একটা খাবার আছে, কে জানতো সেটা। এই রে, কটা বাজলো যেন। ভিতরের ঘরে ঢুকে একবার দেওয়ালে টাঙানো ঘড়িটা দেখে চোখ কপালে তুলে বাইরে বেরিয়ে এলো। একবার না হয় শেষ চেষ্টা করেই দেখব, তাহলে আজকেই মহাভোজটা হয়ে যাবে, নইলে আবার অপেক্ষা করতে হবে। এদিকে যেটা আছে সেটারও ব্যবস্থা করতে হবে। কত কাজ, সময় মতো না হলে উনি আমার মুন্ডু নিয়েই মহাভোজ করিয়ে দেবেন। বাপরে বাপ। ফুটন্ত তেলের উপর বড় কালো কড়াই চাপিয়ে বেশ কিছু পাঁপড় মুচমুচি করে ভেজে তুলতে তুলতে কথাগুলো মনে মনে বিড়বিড় করতে করতে হাসছিল একটা লোক। ছোট্ট ছাউনি দেওয়া একটা কুঁড়ে ঘরের বাইরের অংশে একটা ব্রেঞ্চ আর টেবিল পেতে তার উপর কাজ করছে। ভিতরে আজকের শেষ খদ্দের পাতে জল ঢেলে দিচ্ছে। আজকের মতো শেষ খদ্দেরের খাওয়াও শেষ। এরপর যারা আসবেন তারা হয়তো রাতে থাকতেও আসবেন। ভিতরের লোকটা জামার খুঁটে হাত মুছতে মুছতে পয়সা দিতে উদ্যত হলো। হ্যাঁ নিতাই, বলে কি আমার ক পয়সা হলো? আগে এই বৃষ্টি বাদলার দিনে রাতে থেকে গেলেই পারতেন বাবু। আমার ভালো থাকার ঘর আছে, সব কিছু পাবেন। ক্রেতা লোকটা কিছু বলল না, রাঁধুনির দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। হোমরা চোমরা গোছের চেহারা, গায়ের রং উজ্জ্বল বাদামি, মাথার উপর চকচক করছে এক গোছা টাক। পানের বাটা থেকে পান নিয়ে একটা তীর্যক দৃষ্টিতে নিতাইয়ের দিকে তাকিয়ে খাওয়ার পয়সা মিটিয়ে হাঁটা মারল। খুব সম্ভবত সে সবকিছু জেনে শুনেই এসেছে। এই এক সমস্যা হয়েছে নিতাইয়ের, এখন থাকার জন্য লোক সংখ্যা খুব কমে এসেছে। একেতে ওই কানাকুশো, এ যে রটালো কে জানে। যদি হোক গ্রামে তার প্রতিদ্বন্দ্বী বলতে একমাত্র হরিদার হোটেলই আছে, কিন্তু তার যা শান্তশিষ্ট স্বভাব, তাতে সে এসব রটাবে বলে তো মনে হয় না। গ্যাসের আগুনের আঁচটা অল্প কমিয়ে পাঁপড়গুলো তুলে নিয়ে তেলটা গরম হতে দিল। অমাবস্যার রাতটা আরো গাঢ় অন্ধকার হয়ে ধীরে ধীরে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। এমন সময় নিজের বসার জায়গা থেকে উঠে পড়ল নিতাই। নিচের তাক থেকে বের করে আনলো একটা বড় ঝুড়ি। তাতে রয়েছে জলে ভেজা বেশ কয়েকটা রক্ত জবার মালা। ভিতরে খাবার ঘরের আলোটা টিমটিম করে জ্বলছে। এই ঘরের পিছনের দিকে একটা ভাঙা সবুজ দরজা আছে, সেটা খুলে ভিতরে ঢুকে এলো নিতাই। অতি প্রাকৃতিক অন্ধকারের মাঝে একটা কালো পাথরের তৈরি মাঝারি আকারের বিকট নারী মূর্তি দাঁড় করানো আছে। মূর্তিটা
অত্যন্ত ভয়ঙ্কর দর্শনা। নিতাই মূর্তির দিকে বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার কেন জানি না মনে হয় এই মূর্তির কাছাকাছি এলে একটা প্রচন্ড নেশার জাগরণ হয়, মাংসের প্রতি লোভের জাগরণ। মা, মা গো, দয়া করো মা, দয়া করো। মালাটা সযত্নে মূর্তির পায়ের কাছে পরিয়ে দিল সে। মূর্তির সামনে মেঝের উপর একটা বড় আকারের গুপ্ত কুঠুরির মতো বানানো। খালি চোখে সেটা দেখা অত্যন্ত দুঃসাধ্য। তাছাড়া এমনি সময় ওটা লাল আসনের নিচে চাপাও থাকে। সেটা হাতল ধরে টেনে খুলতেই একটা উটকো চাপা গন্ধ নাকে এসে ধাক্কা মারল নিতাইয়ের। বাপরে বাপ! কিন্তু এই গন্ধটা আবার তার খুব প্রিয়। গুনগুন করে একটা সুর ভাঁজতে ভাঁজতে নিচের বস্তুগুলোর উপর হাত বোলাতে শুরু করলো। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আহ আহ খাবলা মেরে বেশ কিছুটা নরম কাঁচা মাংসের অংশ ভিতর থেকে তুলে আনলো, তারপর সোজা চালান করলো নিজের মুখের ভিতর। সে যেন এক অনাবিল সুখের মোহে ভাসছে। কচকচ করে কিছু একটা চিবানোর শব্দ আসছে। অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল। জীবের আন্দোলন সামলে নিজেকে স্থির রেখে বসেছিল নিতাই। এখন আর সে পারছে না। লালচে তরল তার ঠোঁটের দুদিক বেয়ে গড়িয়ে পড়ছে। কি পরম তৃপ্তি লাভ করল সে এই অমানসিক খাবার গ্রহণের পর। একটা চওড়া হাসি খেলে গেল তার মুখ জুড়ে। সারা মুখে এবং দাঁতে লেগে থাকা লালচে দাগগুলো নিচের গুপ্ত কুটুরি থেকে উঁকি মেরে কারা যেন ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে। তাদের চোখের চাহনি নিষ্পলক, অনুভূতিহীন। তাদের দিকেই তাকিয়ে মিঠি মিঠি হেসে, অপরাধীর মতো খিলখিল করে হেসে নিতাই বলল, কিরে, তোরা কিছু দেখলি নাকি? খুব খিদে পেয়েছিল তো, তাই তোদের থেকে একটু খেলাম। এই মালিককে বলবি না কিন্তু। হ্যাঁ, পুজোর আগে মায়ের খাবার খেয়েছি, শুনলে উনি খুব রাগ করবেন। কিরে, বলবি না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই তাহলে এই আর একটু খাচ্ছি। হ্যাঁ, উফ বাবা রে। পালিয়ে যাব, সব জায়গা থেকে পালিয়ে যাব। সারারা ভেবেছে এভাবে আমাকে আটকে রাখবে। আমাকে আমার দম বন্ধ হয়ে আসে ভাবে কত পিছু নেবে, আমিও দেখে নেব। আজ সন্ধ্যা থেকেই আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টির রেশটা
সময়ের সাথে সাথে যেন বেড়েই চলেছে। অবিশ্রান্ত বাড়িধারায় জংলা অঞ্চলের মাঠের মেঠো পথটা সম্পূর্ণ কর্দমাক্ত হয়ে গেছে। উঁচু পাঁচিলের নিচের ফাটল থেকে উপরের কথাগুলো বিড়বিড় করতে করতে প্রায় একরকম হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে এলো ছেলেটা। পরনে একটা সাদা পায়জামা আর ময়লা তেল চিটে পড়ে যাওয়া, হলদে হয়ে যাওয়া ভিজে চপচপে ফতুয়া। পাঁচিলের ওপাশের দিকটায় এখনো ওরা দাঁড়িয়ে আছে। ওদের মুখমণ্ডল কিরকম যেন হয়ে গেছে, কারোর মুখ থেতলে গেছে, কারোর চোয়াল ভাঙা, কারোর একটা চোখ ওপড়ানো, কারোর মুখের একটা দিক পোড়া। আর ওই বাচ্চাটার তো ঠোঁটের নিচের অংশটা কিরকম পেন্ডুলামের মতো ঝুলছে। ওরা প্রত্যেকে তাকিয়ে আছে তার দিকে, তবে কারোর চোখে কোনো রকম ক্রোধ বা প্রতিহিংসার চিহ্ন নেই। যেটা আছে সেটাকেই সবচেয়ে বেশি ভয় পায়। সেই দৃষ্টিতে রয়েছে কৌতুক, রয়েছে রহস্য, রয়েছে এক আদিম ভয়। এই দৃষ্টিকে বড় ভয় পায় সে। প্রত্যেকটা মুখ তার দিকে তাকিয়ে যেন একটা চওড়া হাসি হাসছে। চিৎকার করে সে বলে উঠল, কবে ছাড়বি তোরা আমার পিছন? কবে? আমি তোদের কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছি আমি? কি ক্ষতি করেছি আমি? কথাগুলো বলে রীতিমতো হাঁপাতে শুরু করেছে সে। মানসিকভাবে অত্যন্ত ক্লান্ত। চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে কিনা সেটা বৃষ্টির কারণে ঠিক বোঝাও যাচ্ছে না। তারা যেন কৌতুকের ভঙ্গিতে, অথচ অত্যন্ত বিহীন, ঠান্ডা হিস হিসে স্বরে বলে চলেছে, কোথায় পালাবি তোমো? আমাদের ফেলে কোথায় পালাবি? তোর যাওয়ার কোনো জায়গা নেই। তুই যেখানেই যাবি আমরা তোর পিছন পিছন আসবো। সেদিন তো তুই লুকিয়ে লুকিয়ে আমাদের মরতে দেখেছিলি। এখন তো আমরা নিজেরাই তোকে ডাকছি। তুই যেখান যাবি আমরা তোর পিছন পিছন আসবো। কি যেন ছিল সেই কণ্ঠস্বরে। একটা অদ্ভুত ঝিম ধরানো মাদকতার আবেশ ঘিরে ধরেছিল সৌমুকে। কয়েক মুহূর্তের জন্য সে স্থাণুবৎ দাঁড়িয়ে তাদের দিকেই তাকিয়েছিল। আচমকা একটা তীব্র বাজ পড়ার শব্দে ঘোর কাটল সৌম্যর। বিদ্যুতের ঝলকানিতে আবার একবার সেই বীভৎস অবয়বগুলো চোখে পড়ল। নিজের স্নায়বিক উত্তেজনা আর ধরে রাখতে পারল না, আর এক মুহূর্ত দাঁড়ায়নি সেখানে। খালি মাঠ ধরে উত্তাল বেগে ছুটতে শুরু করলো সৌম্য। ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে সামনের জমাট বাঁধা অন্ধকারের দিকে। পিছন থেকে এক নাগাড়ে সেই হিস হিসে অট্টহাসির শব্দ তার কানে আসতে থাকলো। ওরা আবার ধাওয়া করছে। আর কতদিন ধাওয়া করবে? আর কতদিন? ওই তো ওরা ধাওয়া করতে করতে এত দূর চলে এসেছে, কিছুতেই তাদের থেকে পিছু ছাড়াতে পারছি না, কিছুতেই না। সেদিনে সেই একটা বিভৎস দৃশ্য দেখার ফল যে এভাবে ভুগতে হবে আমায়, কি করে তা জানবো? দৌড়াতে দৌড়াতে তার একসময় মনে হলো অন্ধকার থেকে বেরিয়ে আবার যেন সেই গহন অন্ধকারেই সে ঢুকে যাচ্ছে। তার মনে হতে লাগলো এক না এক সময় তো আলো আসবেই। সেই আশাতেই হয়তো
একটু পরেই বড়বাবু আসবেন, ঘুমানো বন্ধ করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার। বৃষ্টি মাথায় নিয়ে বাঁশঝোড়া লোকাল থানার সাইনবোর্ডটা পায়ে মারিয়ে ভিতরে ঢুকলেন ইন্সপেক্টর জয়ন্ত ঘোষাল। লোকাল থানায় তিনি এক প্রকার সর্বেসর্বা, তাই ভিতরে ঢুকেই ঘুমন্ত হাবিলদারকে একটু কড়া ভাষাতেই কথাটা বলে উঠলেন। আজ কলকাতা থেকে বড়বাবু প্রাণতোষ মুখার্জি আসার কথা আছে, ওনার জন্যই বেশ কিছু চপ আর ফুলুরি নিয়ে এলেন তিনি। ছোট্ট একটু পরে সামনের দোকান থেকে চা দিয়ে যাওয়ার কথা, ওকে বলে আসলেন বড়বাবু ঢুকলে তবেই যেন চাটা নিয়ে আসে। তিনি যদি এসে দেখেন বৃষ্টিমুখর সন্ধ্যায় সবাই কাজকর্ম ফেলে চা নিয়ে বসেছে, তাহলে হয়তো থানাটাই আর থাকবে না। নিজের ঘরে গিয়ে সবে মাত্র একটু চেয়ারে বসেছেন, পিছনের খোলা জানালা দিয়ে আসা দমকা হাওয়ার ঝাপটাটা সবে মাত্র গায়ে মেখেছেন, এমন সময় বাইরে থেকে জিপ থামার আওয়াজ এলো। ওই বড়বাবু এলেন, আর এসেই কোনো কথা না বলে গট গট করতে করতে সোজা ঢুকে এলেন জয়ন্তবাবুর ঘরের দিকে। বয়স 40-এর আশপাশ হবে, লম্বা চওড়া চেহারা, শুটবুট পরা, আর কিছু কিছু জায়গা অনির্দিষ্টভাবে বৃষ্টিতে ভেজা। 4 জন হাবিলদার আর 2 জন সাব ইন্সপেক্টর হাঁ করে সেদিকে তাকিয়েছিল। বন্ধ দরজার ভিতর থেকে বাইরে সবকিছু শোনা যায়, কিন্তু বাইরে থেকে ভিতরে কিচ্ছু শোনা যায় না। প্রাণতোষবাবু চেয়ারে বসে বললেন, কাল আবার একজন নিখোঁজ হয়েছে ঘোষাল, এই নিয়ে 4 জন হলো। সে একই জায়গা থেকে? নিতাইয়ের হোটেল। ওরা আমাদের গ্রামের দিকেই আসছিল, পথে রাত হয়ে যাওয়ায় ওরা হোটেলে রাত কাটাতে গেছিল, কিন্তু তারপর কি হয়েছে কেউ জানে না। আমরা এর আগেও ওর হোটেলে তল্লাশি করেছি, কোথাও কিছু পাইনি। খুবই সাধারণ গরিব লোক নিতাই, আমি বুঝতে পারছি না কি করে কি করব। আমি তোমাকে বিষয়টা জানিয়ে রাখলাম ঘোষাল, এখন তুমি তোমার মতো টেক কেয়ার করবে। স্যার আসবো? স্যার চাটা স্যার। ইতিমধ্যে বাইরের দরজার ঠক ঠক আওয়াজ শুনে ঘোষালবাবু বুঝলেন যে ছোট চা নিয়ে এসেছে। দরজা খুলে দিতেই সে 1 প্লেট চা আর বেশ কিছু ফুলুরি আর চপ রেখে গেল। প্রাণতোষবাবু এত কিছু দেখে চোখ কপালে তুলে বললেন, সর্বনাশ, এই এত কিছু কে খাবে? খান স্যার খান, রোজ রোজ তো আর আসেন না, তাছাড়া এই বৃষ্টি বাদলের দিনে চা ফুলুরির কোনো বিকল্প হয় না, বুঝলেন। হাসতে হাসতে আয়েশ করে ফুলুরি খেতে থাকলেন প্রাণতোষবাবু। ঘোষালবাবু একটা তীর্যক হাসি হেসে পাষাণের দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে নিজের চেয়ারে বসলেন। চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, ভালো কথা। তা তোমার মা কেমন আছেন ঘোষাল? আছে স্যার, অল্প অল্প করে ভালো হচ্ছে, আশা করি কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। কথাটা শুনে একটু খটকা লাগলো প্রাণতোষবাবুর, কারণ তিনি যতদূর জানেন ঘোষালবাবুর মায়ের শরীরের অবস্থার আরো অবনতি ঘটবে। সেখানে ঘোষালবাবু বলছেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন, কিন্তু তারপরেই ভাবলেন হয়তো মায়ের মৃত্যুর শোকের জন্য নিজেকে নিজেই সান্ত্বনা দিতে হয়তো এমনটা বলেছেন, তাই এই প্রসঙ্গে কিছু বললেন না। আর চা আর চপ ফুলুরি শেষ করে তিনি উঠতে উঠতে বললেন, তাহলে তুমি দেখো, নিতাইয়ের হোটেলটা সেরকম হলে আরেকবার তল্লাশি করো, দেখো কিছু ট্রেস পাও কিনা। আর হ্যাঁ, পেলে সোজা হোটেল সিজ করবে। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তখন আমি আরেকবার ট্রাই করব, তবে কিছু পাবো বলে তো মনে হয় না। আমি একবার জঙ্গলের ওদিকেও গার্ড বসাবো ভাবছি। কথাটা শুনেই একটা মৃদু হাসি হেসে প্রাণতোষবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন বটে, তবে অনেকগুলো কথা ওনার মাথায় ঘুরতে থাকলো। ঘোষালবাবুর তীর্যক দৃষ্টি তখন
নড়তে থাকা সবুজ পাল্লার দিকে। বড়বাবু কি কিছু সন্দেহ করেছেন? ক্যানেস্তারা বাজাতে বাজাতে মেঠো পথ ধরে গরুর গাড়ির চাকা খসখস শব্দে এগিয়ে চলেছে। মাঝে মাঝেই নদীর ওপাশের জঙ্গল থেকে চিতাবাঘ শিয়াল বেরিয়ে এসে মানুষের উপর আক্রমণ করে, তাই এই ক্যানেস্তারা বাজানো। বেশ কিছুক্ষণ হলো বৃষ্টি থেমে গেছে, তবে ভিজে আঠালো এবং কাদা হয়ে যাওয়া রাস্তায় চাকা যেন বারবার আটকে যাচ্ছিল। এই জায়গাটায় কোনো জনবসতি তৈরি হয়নি, বেশ কিছুটা জংলা হয়ে আছে জায়গাটা। ঝিঝি পোকার ডাক রাতের স্বাভাবিক নীরবতাকে আরো প্রাণবন্ত করে তুলেছে। এত রাতে কোথায় থাকবে সেটাই আসল চিন্তা। তাকে যেতে হবে খিলাপোতা গ্রামে। টোটোর যুগ চলে এলেও সে এখনো গরুর গাড়ির আওতার বাইরে বেরোতে পারেনি। এখন সামনে পড়বে বাঁশঝোড়া গ্রাম। আসার সময় সে শুনেছে এই গ্রামের শুরুর দিকে একমাত্র নিতাইয়ের হোটেল নাকি সারা রাত খোলা থাকে। সে এখন ওই দোকানেই যাচ্ছে। রাতের অতিথি এবং পথচারীদের জন্য ওই একটাই জায়গা বরাদ্দ। তবে জায়গাটা নিয়ে অনেক কানাঘুষোও শুনেছে যে নিতাই নাকি মাংস খায়, যদিও কেউ কখনো তাকে মাংস খেতে দেখেনি। অবশ্য মাংস খেলে যে কি ক্ষতি সেটা এখনো জানে না সে। যাই হোক, তার কাজ শুধু রাতটুকু থাকা আর ভোর ভোর হলেই আবার বেরিয়ে যাবে সে। বড্ড ঘুম পাচ্ছিল তার, সেটা কাটাতেই হয়তো দু একবার গরু দুটোর উদ্দেশ্যে বলে উঠল, চল চল বাচ্চা, পাঁচালিয়ে চল, বেশি রাত হওয়ার আগে নিতাইয়ের হোটেলে পৌঁছতে হবে। মেঠো পথের উপর ছোট্ট খাল পার হয়ে কাঁচা রাস্তায় গাড়ি নামতেই সে দেখল একটা ছেলে রাস্তার ধারে বসে আছে, মাথা নিচু করে উবু হয়ে রাস্তার একপাশে বসে আছে। তার মুখটা অন্ধকারে ঠিকঠাক ঠাউর করতে পারছে না সে। এত রাতে একটা ছেলে এই জায়গায় বসে আছে দেখে তার একটু কৌতূহল হলো। গাড়ি থামিয়ে সে ধীর পায়ে ছেলেটার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, বাবু, কি হয়েছে গো? এত রাতে তুমি এখানে বসে বসে কি করছো? কোনো উত্তর এলো না। একইভাবে স্থির হয়ে বসে রইল ছেলেটা। তার সর্বাঙ্গ ভিজে রয়েছে, তার মানে একটু আগে বৃষ্টিতে সে ভিজেছে। সে আবার জিজ্ঞাসা করল, আমার নাম ভবেশ, ভবেশ হালদার। তোমার নাম কি? এবারেও কোনো উত্তর নেই। একটা বিষয় ভবেশ কিছুতেই বুঝে উঠতে পারল না, ছেলেটার মুখটা এতটা অন্ধকারাচ্ছন্ন লাগছে কি করে। ওইদিকে নিতাইয়ের হোটেলে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে, আবার এই দিকে এই ছেলেটাকে ফেলে কি করে যাবে সেটাও বুঝতে পারছে না। অনেকক্ষণ ধরে প্রশ্ন করার পর কোনো রকম উত্তর না পেয়ে সে বাধ্য হয়ে আবার গাড়িতে ফেরার উপক্রম করতে গেল। এমন সময় পিছন থেকে একটা ভাবলেশীন গম্ভীর কণ্ঠের ডাক এলো, আপনি কোথায় যাচ্ছেন? আমি তো যাব বাঁশঝোড় গ্রামে। তুমি যদি বলো ওখানে নামবে, আমি নামিয়ে দেবো। ছেলেটা এবার কোনো কথা না বলে সোজা পায়ের পাতার উপর ভর দিয়ে উঠে দাঁড়ালো। বিষয়টা এতটাই আকস্মিক যে ভবেশ কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা অদ্ভুত ছন্দবদ্ধ ভঙ্গিতে হাঁটতে হাঁটতে সোজা গাড়ির পিছনে ছাউনির ভিতর ঢুকে পড়ল। সব কিছু ঠিকঠাক চললেও একটা বিষয়ে তার মনের খুঁতখুঁতানি কিছুতেই ঠিক করতে পারল না। সে ছেলেটার মুখ কিছুতেই দেখতে পাচ্ছে না। কেন? সে গাড়িতে উঠে আবার জিজ্ঞাসা করল, তোমার নাম কি বাবু? সৌম্য রায়। আমাকে আপনি গ্রামের মুখে শ্মশানে নামিয়ে দেবেন? শ্মশান কথাটা শোনা মাত্রই
ভবেশ চমকে উঠে পিছনে ফিরল। এইবার সে শুধু ছেলেটার চোখ দুটো অন্ধকারের মধ্যে দেখতে পেল। উজ্জ্বল নীলাভ বর্ণের দুটো চোখ যেন রাতের অন্ধকারময় বিভীষিকার মধ্যে দিয়ে জ্বলছে। ভবেশের বিস্ফোরিত চোখে ঠিকরে বেরোচ্ছে ভয়। ছেলেটা তার ভয় লক্ষ্য করে মুখ নাবিয়ে আগের মতো ভাবলেশহীন কণ্ঠেই জবাব দিল, আপনার কোনো ভয় নেই, চলতে শুরু করুন, অনেক রাত হতে চলল। মৃদু মন্থর গতিতে হেলতে দুলতে আবার চলতে শুরু করলো গরুর গাড়িটা। রাতের স্বাভাবিক নীরবতাকে ভঙ্গ করে গরু দুটোর গলায় বাঁধা ঘণ্টার টুংটাং শব্দ তাদের উপস্থিতি জানান দিয়ে এগিয়ে চলল নিতাইয়ের হোটেলের দিকে। লাল রক্তাম্বর পরে মাঝরাতে এসে উপস্থিত হলেন তিনি নিতাইয়ের হোটেলের সামনে। এখন তার মধ্যে একটা বিশেষ গাম্ভীর্যপূর্ণ তীক্ষ্ণ ভাব লক্ষ্য হচ্ছে। চোখের গোলাকার চশমাটা থেকে ঠিকরে বেরোচ্ছে একটা পাষাণের আদিম নিস্তব্ধ দৃষ্টি। তাকে দেখেই নিতাই প্রায় হুমড়ি খেয়ে তার পায়ে পড়ল। লম্বা হয়ে গড় করে প্রণাম করে বলল, আসুন গুরুদেব, আসুন আসুন। আজ আমাদের চতুর্থ অর্ঘ্য প্রদানের দিন। আমি আপনার কথা মতো সব কিছু ব্যবস্থা করে রেখেছি। কথার কোনো উত্তর না দিয়ে তিনি খড়ম পায়ে দোকানের ভিতর ঢুকে আশেপাশে ভালো করে দেখলেন। কোথাও কেউ নেই। তিনি এগিয়ে গেলেন সবুজ পাল্লার দরজার দিকে। ভিতরে ঢুকে দেখলেন সব কিছু সাজানো আছে। একটা বড় কাঁসার পাত্রে রাখা বেশ কয়েকটা রক্তজবার মালা, সরষের তেল, সিঁদুর, হলুদ, নারকেলের মালা, চন্দন আর কিছু সিডার গাছের পাতা। অন্যদিকে অন্য একটা পাত্রে রাখা আছে বেশ কিছু কাঁচা চামড়া আর মাংসের স্তূপ। ওনাকে দেখে মনে হলো তিনি খুশি হয়েছেন এই ব্যবস্থায়। চোখের ইশারায় তিনি আসল জিনিসটা আনতে বললেন নিতাইকে। নিতাই ভিতরে চলে গেলে তিনি মাটি থেকে বের করে আনলেন একটা লালচে ছোপ পড়ে যাওয়া কাঠের অংশ, যাকে দেখতে অনেকটা বলির হাঁড়ি কাঠের মতন। সেটাকে জল দিয়ে আঁটসাঁট করে ভালো মতো শুদ্ধ করে নিলেন তিনি। কিছুক্ষণ পর কোথা থেকে নিতাই টেনে আনলো একটা নগ্ন পুরুষালী দেহ। সৌম্যকান্তি, উজ্জ্বল গাত্রবর্ণের একটা চেহারা, চোখে মুখে যেন ঠিকরে বেরোচ্ছে যৌবন এবং খাঁটি সৌন্দর্য। দেহটা টানতে টানতে হাঁড়ি কাঠের ঠিক সামনে এনে রাখল। রক্তাম্বর পরিহিত লোকটা প্রথমে ভালো করে সেই দেহটার কপালে এবং বুকের মাঝখানে কিছুটা চন্দনের ফোঁটা দিয়ে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়লেন। বামতো দদান মোহিষন্তু ভবেত পুরাহ দক্ষিণে বামত দদাত গ্রতো দেহশনীতম ততো বিষ্টং বটুকাদিভ্য বলিন্দ্রোদ্বৎ যথা। শুয়ে থাকা লোকটা নির্বিকার চিত্তে অচৈতন্য অবস্থায় শুয়েই রইল। তার হয়তো আন্দাজও নেই আর কিছুক্ষণ পর কি ঘটতে চলেছে তার সাথে। মন্ত্র পড়া শেষ হলে একটা রক্তজবার মালা পরিয়ে দিলেন দেহটার গলায়। তারপর নিজে বসলেন লাল আসনের ওপর। হাত জোর করে মন্ত্রমুগ্ধের মতো পাশে বসে পড়ল নিতাই। প্রথমে একটা ধারালো ছুরি দিয়ে বলি প্রদত্ত দেহের বাম হাতের কনিষ্ঠা কেটে নিলেন। সেখান থেকে বেশ কিছুটা রক্ত গ্রহণ করে মাটির উপর আঁকা শুরু করলেন
একটা জ্যামিতিক নকশা। মৃগমুদ্রায় হৃদয় ওং আধার শক্তয় নমঃ প্রাকৃত্যৈ কুর্মায় অনন্তায় পৃথিবী। এর আগেও 3 বার এই চক্র দেখেছে সে, তবে কোনোবারেই এর আসল অর্থ জিজ্ঞাসা করার সাহস পায়নি। তাছাড়া তিনি বেশি কথাও বলেন না, তাই অহেতুক প্রশ্ন না করে চুপচাপ নিতাই তার কাজ কারবার দেখে যায়। বেশ অনেক রাত অবধি পূজা চলল। জ্যামিতিক নকশার উপর নানাবিধ অঙ্গুলি মুদ্রা সংযোগে এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে সকল বিধি নিয়ম পালন করলেন তিনি। তারপর উঠে দাঁড়িয়ে দেবীর উদ্দেশ্যে মাথায় 2 হাত তুলে প্রণাম করে একটা পাত্র থেকে বেশ কিছুটা হলুদ আর সিঁদুর খাবলা মেরে তুলে লেপে দিল সেই নগ্ন শরীরের মুখে। ওম ভূতা প্রেতা পেতাশ্চ যে বস্বন্ত্রত্র ভূতলে তে গৃহন্তু ময়া দত্ত্বা বলিবৃষ প্রসাদিতৎ। ওম পূজিত গন্ধ পুল্লব্ধৈ বলির্ভীপিতা স্বাহ দেশাস্মাদিধ্বনি। তারপর দেবীর পাদদেশ থেকে বের করে আনলেন একটা অদ্ভুত দর্শনের খড়গ। তার উপরের দিকের অংশে বিভিন্ন কারুকার্য করা। সেই খড়গকে ভালো করে চন্দন, সিঁদুর আর তেল দিয়ে পরিষ্কার করলেন। ইতিমধ্যে নিতাই জানে তাকে কি করতে হবে। সেই নগ্ন দেহটা তুলে ধরে মাথাটা বসিয়ে দিল হাঁড়ি কাঠ বরাবর। ওম রক্ষ রক্ষ হুম ফট স্বাহা। ওম রক্ষ রক্ষ হুম ফট স্বাহা। মারে মারে এই বলি গ্রহণ কর মা, গ্রহণ কর। রক্তাম্বর পরিহিত মানুষটা ছেলেটার নরম মাংসপিণ্ডের উপর খড়গ বসিয়ে আবার বিড়বিড় করে কি যেন উচ্চারণ করল। তারপর সবেগে খড়গ তুলে নামিয়ে আনলো তার ঘাড় বরাবর। খড়গ মসৃণভাবে তার কণ্ঠনালী ভেদ করে এফোড় ওফোর হয়ে গেল। চারিদিক মেঝেটা রক্তে ভেসে চপচপে হতে থাকল। এই বলির পর আরও এক প্রস্থ পূজা হবে, উচ্চ স্তরের পুজো। এই স্তরে এই বলি প্রদত্ত মুন্ডুকে বসিয়ে তার দেহের মাংস চামড়া অর্ঘ্য হিসাবে দান করে মহাযজ্ঞ করতে হবে। তারপর সব শেষে হবে প্রসাদ ভক্ষণ। প্রসাদ বলতে এই শরীরের মাংস এবং চামড়া। সেই সময়টাই সবচেয়ে প্রিয় নিতাইয়ের। এখন তার প্রধান কাজ শরীরটাকে কাটা এবং চামড়া আর মাংস ভোগের জন্য প্রস্তুত করা। ততক্ষণে তিনি অগ্নি সংযোগে মহাযজ্ঞ শুরু করবেন। তারপর শুরু হবে অধীর আগ্রহের অপেক্ষা সেই মহাযজ্ঞ শেষ হওয়ার মুহূর্তের। নগ্ন শরীরটা কাটার সময়ই নিতাইয়ের লোলুপ দৃষ্টি, তার চোখের মণি জ্বলজ্বল করছে এবং মাংস আস্বাদনের বাসনায় ঠোঁটের কাছে জিভটা লক লক করে উঠছে। মহাশ্মশানের রাস্তার সামনে এসে হেলতে দুলতে গরুর গাড়িটা দাঁড়ালো। ফাঁকা বিস্তীর্ণ প্রান্তর জুড়ে বিরাজ করছে একটা অতি প্রাকৃত নিস্তব্ধতা। নাও গো, তোমার শ্মশান চলে এসেছে, কিন্তু এত রাতে এখানে কি করবে তুমি? পিছন থেকে কোনো উত্তর না আসায় ভবেশ পিছন ফিরে দেখল সেখানে জমাট অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। কোথায় সেই ছেলে? আর সত্যি বলতে এতক্ষণ গাড়িতে বসে তার মনেও হয়নি যে পিছনে কোনো মানুষ বসে আছে। ঠিক যেন হাওয়া আর কর্পূরের মতো উদাই হয়ে মিশেছিল গরুর গাড়ির ভিতর। কিন্তু বড় ভয় পেয়ে গেল সে। মনে মনে ভাবল, আরে ছেলেটা গেল কোথায়?
যেভাবে বসেছিল তাতে পথে ঘাটে কোথাও গাড়ি থেকে পড়ে গেল না তো? পড়ে গেলেও তো সে আমাকে ডাকতো। তাহলে নিস্তব্ধ রাতের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আওয়াজও কানে আসছিল তার। এদিক ওদিক কাউকে দেখতে না পেয়ে সামনে ঘুরতেই চমকে উঠল সে। সেই ছেলেটা তার মুখের সামনে মুখ এনে দাঁড়িয়ে আছে। এরকম আকস্মিক ভয়ে ভবেশের হৃৎস্পন্দন প্রায় স্তব্ধ হয়ে এসেছিল। ছেলেটার মুখ এখন ভালো করে দেখতে পাচ্ছে সে। খুব সাধারণ মুখ, তবে অস্বাভাবিক বলতে দুটো বিষয়। মুখে কোনো অনুভূতির চিহ্ন নেই, কোনো প্রাণের রেশ নেই। মনে হয় কেবল একটা প্রাণহীন মুখ তার সামনে এসে থমকে গেছে। আর একটা বিষয় হলো তার নীলাভ জ্বলন্ত চোখ দুটো। অন্ধকারের মধ্যে যেন একটা উষ্ণ নীলচে শিখা দপদপ করে জ্বলছে। একটা ঢোক গিলে আমতা আমতা করে সে বলল, তোমার শ্মশান এসে গেছে গো। সৌম্য কোনো কথা না বলে তার হাতটা এগিয়ে দিল ভবেশের দিকে। সে দেখল হাতের মধ্যে খুব মৃদু আছে, যেন জ্বলছে একটা নীলচে লকেটের হার। না, ঠিক হার না, একটা কালো সুতোর মধ্যে একটা নীলচে লকেট ঝুলছে। ভবেশ বেশ অদ্ভুতভাবে সেটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি কি এটা? এটা আপনার থেকে কখনো হাতছাড়া করবেন না। বিপদ আপদ, বৃষ্টি বাদল, ঝড় ঝঞ্ঝা যাই আসুক না কেন, এই জিনিস আপনি আপনার থেকে হাতছাড়া করবেন না। কিন্তু কিন্তু এই জিনিসটা কি? আপনার রক্ষা কবচ। যেখানে যাচ্ছেন সেখানে বিপদ আছে, এমনকি আপনার মৃত্যু সংখ্যা পর্যন্ত হতে পারে। তুমি তুমি এত কিছু জানলে কি করে? কে তুমি? কে আমি? আমি কে? ভবেশ বেশ অদ্ভুতভাবে সেটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। এই প্রথমবারের জন্য সৌম্যের মুখে একটা চওড়া হাসি খেলে গেল। সে কি অপার্থিব হাসি! নিঝুম শ্মশানের প্রান্তরে দাঁড়িয়ে এই অতি প্রাকৃত নীলাভ চোখওয়ালা মুখের হাসি যেন শরীর গুলিয়ে দেয়। ভবেশের এক মুহূর্তের জন্য মনে হলো সৌম্য যেন শূন্যে ভাসছে। ভবেশের চোখের সামনে একটু একটু করে ঝাপসা হতে থাকলো সৌম্যের শরীরটা। অতল অন্ধকারের গহীন গহ্বর থেকে উঠে আসা ক্ষীণ স্বরে উত্তর এলো, আমি আপনার মতন একজন সাধারণ মানুষই ছিলাম। সবকিছু সাধারণ মানুষের মতোই ছিল, তবে প্রচন্ড ভয় পেতাম মৃত্যু এবং মৃত্যু পরবর্তী দৃশ্যগুলো থেকে। কিন্তু কিছু বিশেষ ঘটনা আমার জীবনটা বদলে দিল। আমি বেশ কিছু মানুষের মৃত্যুর কারণ হয়েছি, তার জন্য দীর্ঘদিন আমি অনুতাপে দগ্ধ হয়েছি। কিন্তু আজ আমার কাছে সুযোগ আছে প্রায়শ্চিত্ত করার, এই অনুতাপের অগ্নি থেকে নিজেকে মুক্ত করার। কিন্তু কিন্তু কিভাবে করবে প্রায়শ্চিত্ত? আপনার প্রাণ রক্ষা করে। আমার যাওয়ার পথ এইটুকুই ছিল, কিন্তু আপনাকে সামনে যেতে হবে, তাই এই রক্ষা কবচ দিয়ে দিলাম। আবারও বলছি, কোনো অবস্থাতেই এই হার নিজের থেকে কাটছাড়া করবেন না। শেষ কথাগুলো শুনতে শুনতে ভবেশ আবার হাড়ের দিকে তাকালো। বড় অদ্ভুত হাড়টা, হালকা গরম গরম আঁচের ছোঁয়া লাগছে তার হাতের তালুতে। কিছু একটা বলতে গিয়ে মুখ তুলে তাকাতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। কোথায় সৌম্য?
আশেপাশে কেউ কোথাও নেই। ভোজবাজির মতো এই বিস্তীর্ণ প্রান্তর যেন তাকে গিলে খেয়ে নিয়েছে। জনমানবহীন শ্মশানে সে একা দাঁড়িয়ে আছে কুম্ভকের মতো। দু একবার চিৎকার করে তার নাম ধরে ডাকলো সে। সোমবাবু, ও সোমবাবু, কোথায় চলে গেলে গো? আমার কিসের মৃত্যু ভয় আছে সেটা তো বললে না। কোনো উত্তর এলো না। উল্টে তারই বলা কথাগুলো প্রতিধ্বনিত হয়ে তার কানে ফিরে এলো। দূরে কোথাও 2-3টে পেঁচা একসাথে রাত প্রহরীর মতো কর্কশ স্বরে ডেকে উঠল। তখনই হঠাৎ করে বাতাসটা যেন ঠান্ডা হয়ে তার কান ছুঁয়ে ফিস ফিস করে বলে গেল একটা শব্দ, তাম্রভয়া। দেবী তাম্রভয়ার সাথে মিল পাচ্ছি তোমার বলা ঘটনার। আমি ভুল হতে পারি, তবে যতখানি আন্দাজ করছি এটাই হলো আসল বিষয়। বাইরে তখন ঘন ঘন বাজ পড়ার আর মেঘের গুরুম গুরুম শব্দ হচ্ছে। ব্রহ্মানন্দ তর্কলঙ্কার মশাই বসেছিলেন প্রাণতোষ বাবুর মুখোমুখি একটা চেয়ারে। অনেক দিন পর আবার শিষ্যের বাড়িতে এলেন তিনি। বেশ কিছু গতানুগতিক প্রশ্নের পর তিনি জিজ্ঞাসা করেছিলেন যে প্রাণতোষ বাবুর কাজ কেমন চলছে। উত্তরে তিনি যা বলেছিলেন তার সারমর্ম শুনেই উপরের উত্তরটা দিয়েছিলেন। নিজের চায়ের কাপে চুমুক দিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, এই দেবীর নাম তো আমি কোশমিন কালেও শুনিনি। কে ইনি? দেবী তাম্রভয়া একটি রহস্যময়, ভয়ঙ্কর এবং পরম শক্তির প্রতীক। তিনি জীবন, মৃত্যু এবং পুনর্জন্মের এক অপ্রতিরোধ্য দেবী, যার আরাধনা রক্ত, মাংস এবং চামড়া উৎসর্গের মাধ্যমে করা হয়। তার ভক্তরা বিশ্বাস করে দেবী তাম্রভয়া মৃতদের মধ্যে নতুন জীবন সঞ্চার করতে সক্ষম। তাম্রভয়া শব্দটি এসেছে তাম্র অর্থাৎ তামার মতো লালচে বা রক্তের গাত্রবর্ণ, এবং ভয়া এসেছে ভয় এবং শক্তি থেকে। দেবীর নাম নির্দেশ করে তিনি রক্তের রঙের মতোই তীব্র এবং ভয়ানক। তিনি মানব জীবনের গভীরতম রহস্য, বিশেষত জীবন ও মৃত্যুর মধ্যবর্তী অবস্থাকে শাসন করেন। তার মাথায় মানুষের হাড় ও চামড়া দিয়ে তৈরি মুকুট থাকে। তার 4টি হাত প্রতিটি ভিন্ন শক্তির প্রতীক বহন করে। প্রথম হাতে থাকে রক্ত মাখা তলোয়ার, দ্বিতীয় হাতে থাকে তাম্র পাত্র যাতে ওই রক্ত ভোগ গ্রহণ করেন, তৃতীয় হাতে থাকে আগুনের মশাল যা পাপকে ধ্বংস করে, চতুর্থ হাতে থাকে একটি ত্রিশূল যা পুনর্জন্মের প্রতীক। দেবীর পুজো গভীর জঙ্গলে বা অন্ধকার মন্দিরে করা হয়। এটি একটি গোপন আচার যা শুধুমাত্র যোগ্য ভক্তরা করতে পারে। দেবী তাম্রভয়া মানুষের রক্ত, মাংস এবং চামড়া ভোগ করেন। ভোগ নিবেদন করার সময় নির্দিষ্ট মন্ত্র জপ করা হয়। হ্যাঁ, মানুষের রক্ত, মাংস, চামড়া ভোগ হিসেবে যায়? এ আবার কেমন ভোগ? হ্যাঁ, যার যা বিশ্বাস আর কি। আচ্ছা, তুমি বললে 4 জন আপাতত ওই স্থানে নিখোঁজ হয়েছে। বিষয়টা ভাবাচ্ছে। আপনি কি কিছু অনুমান করতে পারছেন? যতদূর মনে হচ্ছে এটা রুধির চক্র হতে পারে। রুধির চক্র? সেটা আবার কি?
দেবীর 3 মূল প্রতীক বর্তমান। এক, তাম্রপদ্ম, যা দেবীর শক্তির কেন্দ্র। 2, রক্তধারা, দেবীর পূজায় প্রবাহিত রক্ত। আর 3, ত্রিকোণ মণ্ডল, দেবীর শক্তি নির্গমন চক্র। এই চক্রের একটি বিশেষ চক্র হলো রুধির চক্র। এটি একটি তাম্রমণ্ডল, যেখানে তার শক্তির বিস্তার ঘটে। প্রতিটি স্তরে ভক্তের আধ্যাত্মিক উন্নতি ঘটে। তবে বিশেষ ক্ষেত্রে এর ব্যবহার হয় পঞ্চমুণ্ড স্থাপনায়। এখানে একটা চক্র ব্যবহার করে 5 মৃত ব্যক্তির কর্তিত মস্তক চক্রের 5 কোণে রেখে দেবীকে আহ্বান করতে হয়। তার পূর্বে অবশ্য 4 বার দেবীকে এই একই চক্রে আহ্বান করে 5 ব্যক্তির বলি দিতে হয় এবং তার চামড়া, রক্ত এবং মাংস অর্ঘ্য হিসেবে আগুনে আহুতি দিতে হয়। এসব কেন করা হয়? এই বিভৎস রীতি বর্তমান যুগে এসেও কেউ বিশ্বাস করে? আমাদের শিক্ষা দীক্ষা কি সব তাহলে চুল হয়ে গেল? আমি ভাষা প্রয়োগে ক্ষমা প্রার্থী, কিন্তু এটাই তো পাচ্ছি। সে তুমি যাই বলো, এখনো কি মানুষ পুজো পাঠ, তন্ত্র মন্ত্র এসব থেকে বেরোতে পেরেছে? না, সে ভালো দিকে করুক, অসুবিধে নেই, কিন্তু এই সব প্রথাগুলো সত্যি বন্ধ হওয়া প্রয়োজন। জানি না কোথা থেকে এসব মানুষ শিখছে। আচ্ছা, এই রুধির চক্র ঠিক কিরকম দেখতে হয়, আর এর কাজই বা কি, আমাকে একটু খুলে বলতে পারেন? রুধির চক্রটি একটি জটিল মণ্ডল বা মন্ত্রচক্র। এর কেন্দ্র একটি তাম্রপদ্ম, যা দেবীর অন্তর্নিহিত শক্তির উৎস। পদ্মের চারপাশে 12টি স্তর থাকে। প্রতিটি স্তর এক একটি আধ্যাত্মিক পরীক্ষার প্রতীক। প্রতিটি স্তরে একটি রক্তবিন্দু চিত্রিত থাকে, যা দেবীর রুধির পিপাসার প্রতীক। চক্রের বাইরে আগুনের রেখা থাকে, যা ওই পাপ শুদ্ধি এবং মৃত আত্মার মুক্তি নির্দেশ করে। আর এই সমগ্র চিত্রের বাইরে থাকে 5 বহির্মুখী ত্রিভুজ। এই 5 ত্রিভুজকে পঞ্চ অভিমুখ বলা হয়, যা দেবীর আহ্বানের 10 স্তরকে চিহ্নিত করে। আর উল্লেখ্য, এই 5 অভিমুখেই বসানো থাকে 5 মৃত ব্যক্তির মুন্ডু। এই চক্র করা হয়ে থাকে যে কোনো মৃত ব্যক্তিকে পুনরায় জীবন দানের প্রয়োজনে। এই 10 স্তরটা আবার কি? অত কিছু জেনে তোমার কোনো কাজে লাগবে না, তবে আমার মন বলছে এর সাথে তোমাদের খুব ঘনিষ্ঠ কেউ জড়িয়ে আছে। নয়তো এই সব বিষয় এতই তীব্র সন্দেহজনক যে কোনো সাধারণ মানুষের পক্ষে এই জিনিস শনাক্ত করা সম্ভব নয়। সেখানে তোমার পুলিশ কিছুই পেল না। আচ্ছা, তোমাদের মধ্যে কারোর পরিবারে কোনো রকম অস্বাভাবিক মৃত্যু হয়েছে? মানে যার মৃত্যু হওয়ার কথা ছিল না? প্রাণতোষ বাবু একটু চিন্তা করলেন, এমন কেউ ওনার পাড়াপড়শি আছে কি না, কিন্তু অনেক ভেবেও তিনি কিচ্ছু মনে করতে পারলেন না। না, এরকম তো কাউকে। এই দাঁড়ান, হ্যাঁ, হঠাৎ একটা কথা মাথায় স্ট্রাইক করলো। আমাদের বাঁশঝোড় থানার ইন্সপেক্টর মল্লিকের মায়ের অবস্থা কয়েক মাস ধরে খুব খারাপ ছিল, মানে প্রায় মরমর অবস্থা। কিন্তু গত সপ্তাহে আমি ওই থানায় একটু রাউন্ড দিতে গেছিলাম। শুনলাম ওনার মা নাকি একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন, কদিন পর নাকি সম্পূর্ণ সুস্থও হয়ে যাবেন। তো সেক্ষেত্রে কি? তবে যদি তিনি এই কাজ করে থাকেন, তবে আমি নিশ্চিত ওনার মা মৃত। মানে মারা গেছেন? হ্যাঁ, কারণ উনি যদি অসুস্থ থাকতেন
তাহলে একটা মৃত্যুর পুজো দিয়ে দেবীকে অর্ঘ্য দিলেই কাজ হয়ে যেত। কিন্তু তুমি বলছো 4 জন নিখোঁজ হয়ে গেছে, অর্থাৎ রুধির চক্রের চতুর্মুখী আহান সম্পূর্ণ হয়ে গেছে। বাকি আর কেবল একটা নিখোঁজ সংবাদের, বা বলা যায় একটা মৃত্যুর। এক চুমুকে বাকি চা শেষ করে দ্রুত ঘড়ি দেখে তিনি জিজ্ঞাসা করলেন, এই শেষ আহ্বান কবে হবে বলতে পারেন? ঘরের ভিতরে আলো জ্বললেও প্রাণতোষ বাবুর মনে হলো নিগুড় অন্ধকারের মধ্যে থেকে যেন ব্রহ্মানন্দ তর্কলঙ্কার বললেন, রক্ত পূর্ণিমার রাতে হয়। পূর্ণিমার রাতে দেবীর পুজোয় বিশেষ উৎসব হয়। এই রাতে ভক্তরা দেবীর কাছে নিজেদের মনোবাঞ্ছা পূরণের জন্য নিবেদন করেন। আমাদের তান্ত্রিক দিনক্ষণ অনুসারে রক্ত পূর্ণিমা কাল, অর্থাৎ কালই হলো দেবী তাম্র ভয়ার অন্তে মাহানের দিন। টুং টুং করতে করতে গরুর গাড়ি হাজির হলো একটা দোকানের সামনে। উপরের ময়লা সাইনবোর্ডে অপরিচ্ছন্ন ভঙ্গিতে লেখা আছে নিতাইয়ের হোটেল। ভবেশ বুঝল সে ঠিক জায়গাতেই এসেছে। নিতাই বাইরের চাতালে বসে গামছা দিয়ে মাছি তাড়াচ্ছিল। গরুর গাড়িটা থামতেই সে উঁকি মেরে ভিতরে গাড়োয়ানকে দেখার চেষ্টা করল। যতদূর মনে হচ্ছে বেপাড়ার লোক। পাড়ার কেউ হলে তো আমি চিনতে পারতুম। নিতাই দেখলো লোকটার পরনে খুব সাধারণ বেশভূষা, একটা ঢিলে ঢালা পায়জামা আর সাদা জামা। আরে লোকটার গলায় ওটা আবার কি? এ কেমন যেন একটা নীলচে চমকালো হার বলে মনে হচ্ছে। লোকটি গাড়ি থেকে নেমে তার কাছে এসে বলল, আজ রাতটা একটু খাওয়া আর থাকার মতো জায়গা হবে? নিতাই যেন আকাশের চাঁদ হাতের মুঠোয় পেল। সে অতি উৎসাহিত হয়ে প্রায় লাফিয়ে বলে উঠল, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। কি খাবেন বলুন? নিরামিষ, মাছ, মাংস, ডিম সবই আছে। অনেকখানি পথ পেরিয়ে এসেছি গো বাবু, খুব ক্লান্ত লাগছে। একটু মাংস ভাত খেয়ে ঘুম হলে শরীরটা ঝরঝরে লাগবে। বুঝছি বুঝছি, মাংস না হলে কি আর বাঙালির ভাত হজম হয়? আপনি ভেতরে গিয়ে বসুন, আমি এক্ষুনি খাবার আনছি। ভিতরে জল পাবেন হাত ধোয়ার, হাত মুখ ধুয়ে আপনি বসুন। ভবেশ ভিতরে গিয়ে বসল। মাঝারি আকারের খাবার ঘর, মাথার উপর দুটো মৃদু আলো জ্বলছে। ঘরের মাঝখানে সারি দিয়ে কাঠের টেবিল আর ব্রেঞ্চ করে বসার জায়গা করেছে। প্রত্যেকটা টেবিলে মাটির ভাঁড়ে কিছু জল দেওয়া আছে। একপাশে একটা ছোট্ট বেসিন লাগানো। হাত মুখ ধুয়ে একটা ব্রেঞ্চে কিছুক্ষণ অপেক্ষা করতেই নিতাই এসে তার সামনে খাবার রাখল। সবুজ কলা পাতায় গরম ধোঁয়া ওঠা ভাত, আর ছোট ছোট বাটিতে ডাল, আলু পোস্ত, আর একটা বাটিতে অনেকটা মাংস। তাকে খাওয়ার সময় বিরক্ত না করার জন্য নিতাই হেসে বলল, আগে বাবু আপনি আরাম করে খান, আমি বাইরে আছি। হ্যাঁ, কিছু লাগলে ডেকে নেবেন। নিতাই ভেতরে চলে গেল। ভবেশ বেশ আয়েশ করেই খেল। নিতাই বাইরে বেরিয়ে এসে একবার আকাশের দিকে তাকালো। কালো রাতের কালিমার মধ্যে থেকে মেঘের আস্তরণ কেটে গিয়ে এখন লালচে হলুদ বর্ণের চন্দ্রিমার আলো ঠিকরে চারিদিকে পড়ছে। নিতাইয়ের চোখে মুখে একটা পৈশাচিক আনন্দের হাসি খেলে গেল। নিজের লুঙ্গির কোঁচ থেকে একটা ছোট্ট ফোন বের করে আনল। বারবার ভিতরে তাকিয়ে সে একটা নম্বর ডায়াল করল।
তার মধ্যে থেকে একটা তীব্র উত্তেজনা কাজ করছে। তর যেন আর সইতে পারছে না। আজ রাতেই তাহলে সেই মহাভোজটা হবে। মাংসের ভোজ। বেশ কয়েকবার রিং হতেই ওপাশ থেকে ফোন তোলার আওয়াজ এলো। সাথে সাথে প্রায় না শোনার ভঙ্গিতে খিকখিক করে একটা চাপা পৈশাচিক হাসি হেসে নিতাই বলে উঠল, গুরুদেব, গুরুদেব, মনে হচ্ছে আজই সেই রাত হতে পারে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, একজন গো বেচারা লোক আজ রাতে থাকতে এসেছে। আপনি চলে আসুন, চলে আসুন, শিগগিরই চলে আসুন। আমি সব সাজিয়ে গুছিয়ে রাখছি। ফোনের ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু ফোনটা রাখার শব্দ হলো। নিতাই সেটাকেই সম্মতির লক্ষণ ধরে নিয়ে তার পরবর্তী কাজ এগোতে শুরু করলো। পানের বাটা থেকে একটা পান বের করে তাতে চুন লাগাতে লাগাতে গুনগুন করে গান ভাঁজতে থাকলো সে। নিজের মনে মনেই একবার বলে উঠল, ও লোকটা বেশ নধর কচেরি আছে। হ্যাঁ, মাংসটা আশা করি ভালোই হবে। উফ, আমার যে এখনই জিভে জল চলে আসছে। বাবারে বাবা, ওরে বাবা, থাকতে পারছি না গো। উফ। এই সব ভাবতে ভাবতে সে নিজের লুঙ্গির আর একটা কোঁচা থেকে বের করে আনলো একটা ছোট্ট কাগজের পুড়িয়া। ভিতরে ততক্ষণে খাওয়া শেষ করে ফেলেছে ভবেশ। হঠাৎ করেই তার মনে হলো তার বুকের কাছে নীলচে হাড়ের মতো লকেটটা যেন ঠান্ডা হয়ে উঠতে শুরু করেছে। খুব অস্বাভাবিক ঠান্ডা লাগছে বুকের কাছটা। একটা চাপা অস্বস্তি হচ্ছে। এক মুহূর্তের জন্য মনে হলো সেটাকে খুলে ফেলে বুকে একটা গরম বাতাস ঢেলে দিক, কিন্তু হাত লাগাতেই এক ঝটকায় হাতও সরিয়ে ফেলল সে। একটা অসহ্য কনকনে ঠান্ডায় হাতটা সরিয়ে নিল। সাথে সাথে তার মনে হলো কেউ যেন তাঁর কানে কানে বাতাসের স্তব্ধতায় ফিস ফিস করে বলে গেল, সাবধান, ওটা খুলো না, খবরদার খুলো না। কণ্ঠস্বরটা খুব চেনা চেনা ঠেকল তার। কিছুক্ষণের মধ্যেই তার মনে পড়ে গেল কণ্ঠটা আজকেই শুনেছে সে। এই কণ্ঠ সেই অদ্ভুত রহস্যময় ছেলেটার, সৌম্যর। এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে দিয়েছিল ভবেশ। রেশটা কাটল পিছন থেকে নিতাইয়ের ডাকে। বাবু! এক ধাক্কায় পিছনে ফিরে দেখল নিতাই একসাথে 32 পাটি বের করে হাসতে হাসতে একটা বাটা এগিয়ে দিয়ে বলছে, পান খাবেন বাবু? হ্যাঁ, অন্ধকারের গহীন অরণ্যের বুক বিদীর্ণ করে জিপ ছোটাতে বললেন প্রাণতোষ বাবু। তার চোখে মুখে ভয়, রাগ, ঘেন্না আর বিস্ময় মেশানো একটা মিলিত প্রতিক্রিয়া ভেসে রয়েছে। গাড়ির জানালা দিয়ে পাশে পাশে যেতে থাকা রক্তিম হলদেটে রঙের চাঁদটা যেন বারবার তাকে সংকেত দিচ্ছে। গাড়ির আলোটা সামনের রাস্তার আধারটাকে কেটে এগিয়ে চলেছে। ওনার সাথে দুজন কনস্টেবল আর একজন ড্রাইভার। ড্রাইভার একবার জিজ্ঞাসা করল, স্যার, আমরা কি এখন থানার দিকেই যাচ্ছি? না, থানায় নয়, তুমি আগে চলো ঘোষাল বাবুর বাড়িতে। ওনার মা কিরকম সুস্থ হয়ে উঠছেন একটু দেখব। হাতের ঘড়ির সময় বলছে রাত 11টা। তিনি চেয়েছিলেন গতকালই বিষয়টার মীমাংসা করতে, কিন্তু গুরুদেবী ওনাকে বারণ করে বলেছিলেন, এসব ক্ষেত্রে আমাদের প্রধান বাধা হয়ে দাঁড়ায় উপযুক্ত প্রমাণ। তুমি যদি এখন যাও তাহলে বড়জোর তিনি ওনার মায়ের মৃত্যুর বিষয়ে গোপন করেছেন, এইটুকুই প্রমাণ করতে পারবে। কিন্তু ওনার এই কুৎসিত প্রথার বিরুদ্ধে
কোনো প্রমাণ খাড়া করতে চাইলে কাল রাত 12টায় ওনাকে রেড হ্যান্ডেড গিয়ে ধরো। বুঝতে পেরেছো? ইচ্ছে করেই তাই 1 ঘন্টা আগে বেরিয়েছেন তিনি। গাড়ি ছুটতে ছুটতে কখন যে পৌঁছে গেছে ঘোষাল বাবুর বাড়ির সামনে সেটাও খেয়াল করেননি তিনি। গাড়ি থেকে নেমেই আরেক প্রস্থ চাঁদটাকে লক্ষ্য করে তিনি একবার মনে মনে বলে উঠলেন, ব্লাডি মুন। ঘোষাল বাবুর বাড়িটা একতলা হলেও বেশ সাজানো, সামনে বেড়া দেওয়ার মতো ডিজাইন করে বাঁশের কারুকার্য, তারপর বিভিন্ন সারি ফুলের বাগান, আর তারই মাঝখান দিয়ে রঙিন ইটের কাজ করা পথ। উঠোন পেরিয়ে দালানে আসতেই ওনারা সকলে দেখলেন দরজায় তালা মারা। একজন হাবিলদারকে ডেকে তিনি বললেন, দরজা ভাঙার ব্যবস্থা করো। হাবিলদার দুজন গায়ের সমগ্র শক্তিতে ধাক্কা মেরে দরজা ভেঙে ভিতরে ঢুকল। তাদের সাদরে অভ্যর্থনা করল একটা বিষাক্ত কটু দুর্গন্ধ। 3 জনেই পকেট থেকে রুমাল বের করে নাক চাপা দিলেন। অনেকটা দীর্ঘদিন মৃতদেহ সংরক্ষণ করে রাখলে যেমন হয় সেই রকম, আর ওষুধ মেশানো একটা মিশেল গন্ধ। বাইরে বসার ঘরে সব কিছু সাজানো গোছানো আছে। গন্ধটা আসছে ভিতরে শোবার ঘর থেকে। সেই ঘরের দরজাটা আলতো করে ভেজানো। সেটা খুলে একজন হাবিলদার ঢুকতেই কিছুক্ষণ পর বমি করতে করতে বাইরে বেরিয়ে এলো। প্রাণতোষবাবু আর অন্য হাবিলদার পিছন পিছন ঘরে ঢুকল। ভিতরের দৃশ্য ওনারা যা দেখলেন তাতে তিনি স্তম্ভিত হয়ে সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। পিছনের হাবিলদারও প্রায় বমি করার মতো অবস্থা নিয়ে বাইরে বেরিয়ে গেল। বিস্মিত ভয়ার্ত দৃষ্টিতে তিনি দেখলেন ঘরের সমস্ত জানলা বন্ধ। একটা লালচে আলো জ্বলছে তার মধ্যে। খাটের একপাশে একটা আরাম কেদারা বসানো আছে, আর একটা টেবিলে নানান রকম ওষুধপত্র রাখা। তার মধ্যে একটা নাম বিশেষভাবে নজর কাড়ল ওনার। ফরম্যালিন। মৃতদেহ সংরক্ষণ করে রাখার মূল উপাদান হল এই ফরমেলিন। তার পাশের খাটের উপর শুয়ে রয়েছেন একজন বয়স্ক মহিলার দীর্ঘদিন ধরে সঞ্চিত করে রাখা মৃতদেহ। তার সমগ্র দেহের চামড়া পাথরের ন্যায় কালো হয়ে ফেটে ফেটে বেরিয়ে আসছে। শরীরে রক্তের নালিকা বলে কিচ্ছু নেই। গন্ধটা এখান থেকেই আসছিল। চুলের স্থানে ঝুল পড়ে গেছে, কয়েকটা মাকড়সা ঘুরে বেড়াচ্ছে। পাশের দেওয়ালে ওনার একটা ছবি টাঙানো রয়েছে। প্রাণতোষবাবু ছবির দিকে তাকিয়ে একবার মনে মনে বললেন, আপনার এ কি অবস্থা করেছে আপনার ছেলের পাগলামি, নিজের চোখেই দেখুন। আমি আপনাকে মুক্তি দেব মা। ওনার মধ্যে যেন কোনো রকম গন্ধের অনুভূতি আর কাজ করছে না। তিনি নির্বিকার চিত্তে বৃদ্ধার গায়ে জড়ানো চাদর দিয়ে ওনার দেহটা ঢেকে দিলেন। তারপর বাইরে থেকে 2 জন হাবিলদারকে ডেকে বললেন, দেহটা নিয়ে শ্মশানে যাও, মণ্ডলকে পাবে ওখানে। আর হ্যাঁ, ওকে বলবে আমি যতক্ষণ না আসছি ততক্ষণ কোনো কাজ করবে না। কিন্তু 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 স্যার কিন্তু কিন্তু স্যার। হাবিলদারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাকে এই দুর্গন্ধযুক্ত মৃতদেহ এখন গাড়ি করে শ্মশান অবধি নিয়ে যেতে হবে। ভেবেই হয়তো পায়ের তলার মাটি সরে গেল। সেটা বুঝতে পেরেই তিনি হাবিলদারের কাঁধে হাত রেখে বললেন, শোনো, ভেবে নিও উনি তোমারও মা। জয়ন্ত যে কাজ পারেনি তুমি সেই কাজ করবে। যাও যাও, বেরিয়ে পড়ো। আর এখন নিতাইয়ের হোটেলে যাব। 2 জন হাবিলদার মিলে দেহটাকে নিয়ে অন্য একটা জিপে করে শ্মশানের দিকে রওনা দিল। হাতঘড়ির সময় বলছে রাত 11:30। নিজেদের জিপে আরেকজন হাবিলদারের সাথে বসে তিনি দাঁতে দাঁত পিষে ড্রাইভারের উদ্দেশ্যে বললেন, চলো
এবারে বাকি কাজটা সেরে ফেলা যাক। নিতাইয়ের হোটেল ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন চোখ খুলল ভবেশ, তখন আশেপাশের দৃশ্যটা বেশ ঝাপসা দেখল। মাথাটা বেশ ঝিমঝিম করছে তার। জায়গাটায় বেশ গরম লাগছে। শেষ কি হয়েছিল তার সাথে মনে করার চেষ্টা করল। কিছুটা আবছা আবছা মনেও পড়ছে। যতদূর মনে পড়ছে, খাওয়ার পর নিতাই আমাকে একটা পান দিয়েছিল। পান খাওয়ার পর ওই ঘর দেখিয়ে দিয়েছিল। ঘরে ঢোকার পর থেকে আমার মাথাটা কেমন ঝিমঝিম করছিল। আর তারপর যে আর কিছু মনে পড়ছে না। কিন্তু এখন কোথায় আছি আমি, আর এটা কোন জায়গা কিছুই তো বুঝতে পারছি না। না, আমাকে কে বেঁধে রাখলো এই পিলারের সঙ্গে? আরে ওই তো নিতাই বসে আছে, কিন্তু তার সামনে ওই ছেলেটা কে বসে আছে? এরকম লাল কাপড় পরে আগুন জ্বালিয়ে কি সব মন্ত্র উচ্চারণ করছে। এতক্ষণ পর ভবেশের চোখ গেল সামনে থাকা ভয়ঙ্করী মূর্তিটার দিকে। সম্পূর্ণ কালো রঙের পাথর দিয়ে তৈরি। না, ঠিক কালো নয়, আগুনের আলোয় অনেকটা রক্তমাখা তামার কালচে লাল রঙের মতো লাগছে। তার মাথায় রয়েছে একটা কাঁটার আকৃতি মুকুট জাতীয় জিনিস। তার হাতে একটা রক্তমাখা তলোয়ার, আর এক হাতে তাম্রপাত্র যাতে রক্ত ভোগ গ্রহণ করে। নিচের দুই হাতের মধ্যে এক হাতে মশাল আর অন্য হাতে একটা ত্রিশূল ধরে আছে। রক্তমাখা জীব বুক অবধি নেমে এসেছে। দুই চোখ থেকে যেন ঠিকরে পড়ছে ক্রোধ। এরকম অস্বাভাবিক ভয়ঙ্কর মূর্তি দেখে ভবেশের যেন রক্ত হিম হয়ে গেল। এরকম ভয়ঙ্কর কি আদৌ কোনো দেবী হতে পারে? আর দেবীর সামনে ওটা কি হাঁড়ি কাঠ? এসব ছাড়াও অনেকক্ষণ ধরে একটা উটকো গা গোলানো মরা পচার গন্ধ নাকে আসছিল ভবেশের। সে গন্ধ যেন পেট থেকে অন্নপ্রাশনের ভাত তুলে আনে। তার মনে হলো একবার চিৎকার করে ডাকুক সে, কিন্তু বেশ কয়েকবার চিৎকার করতে গিয়েও অনুভব করল সে কিছুতেই চিৎকার করতে পারছে না। কেউ যেন তার কণ্ঠনালী দু হাতে চেপে ধরে গলার স্বর আটকে রেখেছে। সে প্রাণপণে হাতের বাঁধন খোলবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিচ্ছু হলো না। তার হঠাৎ মনে হলো তার গলার লকেটটা বেশ ঠান্ডা এবং গাঢ় নীলচে হয়ে আসছে। ধীরে ধীরে তার শরীর থেকে ওই অস্বাভাবিক গরমটা কেটে যাচ্ছে। হঠাৎ করেই সে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করল। শ্রীমৎ দক্ষিণা কালিকায় প্রণায়ী প্রণাহ ওং আং রিং ক্রিং কৌরৎসৎ বলফৎ শক্কৎ। কি হচ্ছে আমার? কি বারবার আমার উচ্চারিত মন্ত্র জপ এমন করে ভুল হচ্ছে কেমন করে? কেন কেন বারবার আমার মনঃসংযোগ এত ব্যাঘাত ঘটছে? কেন কেন আবার আমায় মনঃসংযোগ করতেই হবে। ওং আং রিং ক্রিং ইং সং লং বং সং রং সং মং ওং স্বাহা শ্রীমৎ দক্ষিণ কালিকায় প্রণায়ী প্রণা ওং রিং। হঠাৎ করেই যেন ছন্দবদ্ধ ভঙ্গিতে মন্ত্র পড়া ভুলে গিয়ে কেমন বেমানান ভঙ্গিতে মন্ত্র আওড়াতে লাগলেন। তিনি যেন ওনার নিজের পরিচিত মন্ত্র ভুলে গেছেন এমন মনে হচ্ছে। ঘন ঘন বাধা পড়তে থাকলো মন্ত্রে। তখন একটা অনুভূতি লক্ষ্য করল ভবেশ। যত তার লকেটের শীতলতার কনকন আমেজ বাড়তে থাকলো, পূজারী মানুষটার মধ্যেকার বিরক্তি
এবং ভুল মন্ত্র উচ্চারণ করবার প্রবণতা বাড়তে থাকল। এইসব করতে করতে একসময় হঠাৎ করে তিনি এক পৈশাচিক চিৎকার করে উঠলেন। না 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 না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, পারে না পারে না, কি কিছুতেই হতে পারে, এ কিছুতেই হতে পারে না, এই পারে না, পারে না, হতে পারে না। সেই বিকট চিৎকারের আওয়াজে চারিদিক যেন প্রতিধ্বনিত হয়ে উঠল। সাথে সাথেই নিতাই ওনার কাছে গিয়ে ফিসফিস করে কি যেন বলল। রীতিমতো হাঁপাচ্ছেন লোকটা। ওনার খোলা পিঠ জুড়ে ঘামের সিক্ত হওয়ার লক্ষণ বর্তমান। নিতাই ওনার কথা শুনে একটু একটু করে ভবেশের দিকে তাকালো। পূজারী মানুষটা তাঁকে জাগ্রত অবস্থায় দেখেই চোখ দুটো বিস্ফোরিত করে তার কাছে ছুটে এসে প্রায় দাঁত মুখ খিঁচিয়ে বলে উঠল, তুই জাগলি কি করে, তুই জাগলি করে, তোর তো জাগার কথা নয়, তোর তো জাগার কথা নয়। ভবেশ কি বলবে বুঝতে পারল না। তখন হঠাৎ করেই প্রথমবারের মতন সে রক্তাম্বর পরিহিত মানুষটার কণ্ঠস্বর শুনতে পেল। ওর কাছ থেকে সরে যাও নিতাই, নইলে তোমার বিপদ হবে। কি বিভৎস সেই আওয়াজ, যেন লোহার মুগুর ভাঁজছে। লোকটা উঠতেই নিতাই ভবেশের সামনে থেকে সরে গেল। ফলে ভবেশের সামনে উন্মোচিত হল বেশ কয়েকটা বিষয়, যেগুলো সে এতক্ষণ খেয়াল করেনি। পূজারী বসবার স্থানের একপাশে একটা বড় পাত্রে রক্ত, চন্দন, সিঁদুর, হলুদ এইসব রাখা আছে। আর অন্য পাত্রে আছে স্তূপাকৃত করে রাখা মাংস এবং চামড়া। ওগুলো কি মানুষের মাংস? গন্ধটা তাহলে ওখান থেকেই আসছে। তবে তার চোখ বিস্ফোরিত হয়ে উঠল অন্য একটা বিষয়ের উপর দৃষ্টি পড়ে। আগুনের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে একটা লাল রঙের জ্যামিতিক নকশার উপর চারটে মানুষের কাটা মুন্ড স্থির দৃষ্টিতে তাঁরই দিকে তাকিয়ে আছে। তারা যেন বলতে চাইছে ওই 5 নম্বর কোণায় তাদের সাথে বসতে হবে ভবেশের মুন্ডুকে। মাথাটা কেমন যেন পাক দিয়ে উঠল তার। কিছু বোঝার আগেই লোকটা ধীরে ধীরে এগিয়ে এসে ভবেশের সামনে দাঁড়ালেন। ভবেশ অনুভব করল যেন কালো যমদূতের ন্যায় সাক্ষাৎ মৃত্যু তার সামনে এসে উপস্থিত। লোকটার মুখ জুড়ে একটা বিষম পাষাণের আদিম অন্ধকার। চশমার ফ্রেম থেকে তার জ্বলন্ত অগ্নিশর্মা চোখের ধারালো দৃষ্টি যেন অন্তর্ভেদী হয়ে আছে। লোকটার তীক্ষ্ণ দৃষ্টি এখন নিবদ্ধ ভবেশের বুকে উজ্জ্বল গাঢ় নীলচে হয়ে জ্বলতে থাকা হাড়ের দিকে। ধীরে ধীরে লোকটা সেটার দিকে হাত বাড়িয়ে দিলেন। তবে অদ্ভুতভাবে সেটা স্পর্শ করতেই তিনি এক ধাক্কায় দূরে ছিটকে পড়লেন। ঘটনার আকস্মিকতা এতই বেশি যে নিতাইও ঘাবড়ে গেল এই দৃশ্যে। পূজারী লোকটা দেখলেন তার নাক দিয়ে চাপ চাপ রক্ত বেরোচ্ছে। ওনার মনে হলো যেন তার দম বন্ধ হয়ে আসছে। তিনি কম্পিত হাতে ওই লকেটটার দিকে নির্দেশ করে বললেন, ওই লকেট তীব্র ঠান্ডা, ওটা ওকে নিশ্চয়ই কোনো শুদ্ধ পরমাত্মা দিয়েছে। কি বিশাল ঠান্ডা অনুভূতি হলো ওই হাড়ের জন্যই পুজোতে বিঘ্ন হচ্ছে। ওর জন্যই আমি মন্ত্র ভুলে যাচ্ছি। ওই একটা হাড়ের জন্য সব কিছু হচ্ছে নিতাই। যে করেই হোক ওই হাড় ওর গলা থেকে খুলে ফেলতে হবে, নয়তো আমরা দুজনই মরা পড়বো নিতাই। শেষের কথাগুলোর মধ্যে একটা নিদারুণ ভয় প্রকাশ পেল। নিতাই ক্ষিপ্র বেগে ভবেশের দিকে ছুটে যেতে গেলে সাথে সাথে একটা বড় সাদাটে আলোর রেশ তার চোখে মুখে এসে পড়ল। সঙ্গে সঙ্গে একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল, পালাবার চেষ্টা করো না, করলে গুলি করতে বাধ্য হব। জয়ন্ত ঘোষালের মুখ থেকে তখন কোনো কথা ছড়ছে না। বিস্ময়ে হতভম্ব হয়ে গেছেন তিনি। ওনার নিজের স্যার ওনার ষড়যন্ত্র ধরে ফেলেছেন। প্রাণতোষবাবু আলোর রেস থেকে বেরিয়ে জয়ন্তবাবুর সামনে এসে বললেন, পুলিশে চাকরি করো, তোমার মাথায় যে এই ভীমরতি ধরবে
সেটা আমি বুঝতে পারিনি। তোমার মা যে কতটা কষ্টে আছেন সেটার আন্দাজ আছে তোমার? রাগে ফুঁসতে ফুঁসতে জয়ন্ত ঘোষাল মাথা নিচু করে বললেন, কেন কেন কষ্ট কেন পাবেন? মা মা ভালো আছেন, আমাকে বলেছেন কদিন পর সুস্থ হয়ে উঠবেন। তোমার মা মারা গেছেন জয়ন্ত, মারা গেছেন। কি হাবিজাবি কথা বলছো জয়ন্ত? কে 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 মারা গেছে? কে মারা গেছে? আপনি কি সব জানেন নাকি? আপনি সব জানেন নাকি আপনি সব? আমি আমার গুরুর কাছ থেকে শিক্ষা নিয়েছি। এই গোপন বীজ মন্ত্র আমি আমার গুরুর কাছ থেকে শিখেছি। তিনি আমাকে বলেছিলেন এই গোপন দেবীর কথা। আপনাদের মতো শহুরে শিক্ষিত লোকের দল এসবের মর্ম কি বুঝবেন? আমার মা ঠিক সুস্থ হয়ে উঠবেন। ঠিক হ্যাঁ ঠিক সুস্থ হয়ে উঠবেন, ঠিক সুস্থ হয়ে উঠবেন। মাতৃশোকের ফলে জয়ন্তর মানসিক ভারসাম্যে যে সমস্যা হয়েছে সেটা বিলক্ষণ বুঝতে পারলেন প্রাণতোষবাবু। কয়েক মুহূর্তের জন্য তিনি দেবী তাম্রভয়ার দিকে মনোনিবেশ করলেন। দেবীর ক্রোধাবিষ্ট মুখের মধ্যেও যেন একটা অপরিসীম বেদনার অনুভূতি রয়েছে। হঠাৎ একটা খটখট করে শব্দ হলো। দ্রুত ওই দিকে ফিরে দেখলেন নিতাই পালিয়েছে। পিছনের দেওয়ালে একটা গোপন পথ ছিল, সেটা জানা ছিল না কারুর। সাথে সাথে হাবিলদারও ছুটল তার পিছনে। প্রাণতোষবাবু আবার এই দিকে ফিরে একটা বড় পাত্রে চামড়া, রক্ত, মাংস একসাথে স্তূপাকার হয়ে পড়ে থাকতে দেখলেন। সেখান থেকেই একটা উটকো পচা গন্ধ বেরোচ্ছে। অনেকটা ওই মাংস আর চামড়া পচে যাওয়ার গন্ধ। আর তার সাথে আবিষ্কার করলেন চারজন নিখোঁজ হয়ে যাওয়া মানুষের মুন্ড। একটা জ্যামিতিক নকশার বহির্মুখে 5টা মুখ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর হাবিলদার আবার ছুটতে ছুটতে ফিরে এসে বুঝিয়ে দিল নিতাই জঙ্গলের মধ্যে অন্ধকারের সুযোগ নিয়ে গা ঢাকা দিয়েছে। প্রাণতোষবাবু একবার নজর ঘোরালেন ভবেশ হালদারের দিকে। এসবের মাঝে সে যে কখন অজ্ঞান হয়ে গেছে খেয়ালই করেনি তারা। কিন্তু তার গলায় ঝোলানো নীলচে আভার হারটা এখন অনেকটা ফিকে হয়ে এসেছে। যখন ভবেশ চোখ খুলল তখন সে একটা বাড়িতে শুয়ে আছে। মাথার উপর সিলিং ফ্যানটা মন্থর গতিতে চলছে। আড়মোড়া ভাঙতে ভাঙতে গত রাতের ঘটনা মনে করার চেষ্টা করল সে। মাথার ভিতরটা কেমন যেন ঝিমঝিম করছে। একটু পর থেকে আবঝা আবঝা কিছু কথা ধীরে ধীরে মনে পড়ল। এমন সময় প্রাণতোষবাবুর গলার স্বর শুনতে পেল সে। একটা চায়ের ভাঁড় নিয়ে এগিয়ে দিল তার দিকে। শরীর এখন কেমন লাগছে তোমার? এখন এখন একটু ভালো লাগছে, কিন্তু কিন্তু আমি এখানে পৌঁছলাম কি করে? আমি তো ওই নিতাইয়ের হোটেলে ছিলাম। ওখানে ওই ভয়ঙ্কর মূর্তি, হাঁড়িকাঠ, যজ্ঞকুণ্ড। ওটা দেবী তাম্রভয়া। প্রাণতোষবাবু তাকে গত রাতের সমস্ত ঘটনা খুলে বললেন। সব কিছু শুনে ভবেশ জিজ্ঞাসা করল, নিতাই আর জয়ন্তবাবুর কি হলো তাহলে? কি জানি, নিতাই বেটা অন্ধকারে কোথায় ঘাপটি মেরে সরে পড়লো কে জানে। আমরা শেষ রাতে ওই মূর্তিকে ভাসান দিয়েছি আর জয়ন্তর মায়ের অন্তিম সংস্কার করেছি। তারপর দুজন হাবিলদার মিলে জয়ন্তকে নিয়ে গেছে শহরে, আর আমি আপনাকে আপনার বাড়িতে এনেছি। আচ্ছা, একটা বিষয়ে জানার ভীষণ ইচ্ছে হচ্ছে, বলির সময় হয়ে যাওয়া সত্ত্বেও জয়ন্ত আপনাকে বলি দিতে পারল না কেন? এটার জন্য নিজের গলায় ঝুলানো নীলচে হাড়ের দিকে নির্দেশ করে কথাটা বলল ভবেশ। তারপর গত রাতে তার দেখা সেই অদ্ভুত ছেলেটার কথা, তার গ্রামের সামনে শ্মশানে নেমে যাওয়ার কথা, সব সে বলল। এই সব শুনে হতভম্ব হয়ে প্রাণতোষবাবু বললেন, এসব আপনি কি বলছেন? ওই শ্মশান তো পরিত্যক্ত, এখন তো ওখানে কেউ যায় না। তাই আজ সকালে শহরের কয়েকজন লোক এসে বলল যে ওদের অ্যাসাইলাম থেকে একজন ছেলে নাকি পালিয়ে গেছিল গত রাতে। ছেলেটা নাকি অনাথ।
চোখের সামনে নিজের মামা মামি আর ভাগ্নেকে সে খুন হতে দেখেছে, আর তারপর থেকেই নাকি গিল্ট ফিল করত। ওর গলাতেও নাকি এরকম একটা নীলচে হার থাকতো। আর এই সবচেয়ে বড় কথা যে কাল রাতে পালিয়ে যাওয়ার পর আজ সকালে ওই পরিত্যক্ত শ্মশানে ওর মৃতদেহ পড়ে থাকতে দেখেছে। খুব সম্ভবত ভয় পেয়ে স্ট্রোক করেছে। ভয়? উনি তো নিজেই, মানে কিসের ভয়? শুনলাম ছেলেটা নাকি ওই মৃত মানুষগুলোকে দেখতে পেত, সবসময় বলতো যে ওরা নাকি ওকে নিতে এসেছে। হাবিজাবি অনেক ঘটনা। ছেলেটার নামটা ভুলে গেলাম, কি যেন বলল। সৌম্য রায়। ও নিজের প্রায়শ্চিত্ত করে গেল আমাকে বাঁচিয়ে দিয়ে। উত্তরটা শোনা মাত্রই বেশ কিছুক্ষণ ঘরের মধ্যে একটা টান টান উত্তেজনার ভাব অনুভূত হলো দুজনেরই। ওনারা দুজনেই বুঝতে পারছেন যে একটা রহস্যে ঘেরা অলৌকিক বিষয় তাদের দুজনকে ঘিরেই ঘটে গেছে। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর গরুর গাড়ি নিয়ে রওনা দিয়েছিল নিজের উদ্দেশ্যের দিকে। তাকে এই ঘন জঙ্গলের পথ ধরেই এগোতে হবে। গত রাতে এই পথেই পালিয়ে এসেছিল নিতাই। মৃদু মন্থর গতিতে এগিয়ে চলল গরুর গাড়ি। হঠাৎ গাড়িটা থামিয়ে দিল সে। ঝোপের আড়াল দিয়ে একটা মানুষের পা দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে কৌতূহলী হয়ে ধীর পদক্ষেপে এগিয়ে গেল ভবেশ। দেহটার সামনে আসতেই সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। মাটির উপর আছড়ে পড়ে আছে একটা নগ্ন দেহ, তার মাথার স্থানটা খালি। কেউ যেন মুন্ডুটা উপড়ে তুলে নিয়েছে। গলা থেকে রক্তের নালিকা বেরিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভবেশের কি করে কে জানে ওরকম বিভৎস দৃশ্যের সামনে দাঁড়িয়েও একটা হাসি মুখ জুড়ে খেলে গেল। গলায় পরানো হাতটার উপর হাত বোলাতে বোলাতে মনে মনে ধন্যবাদ জানালো সেই সৌম্য ছেলেটাকে। তারপর ভুরু কুচকে নিতাইয়ের দেহের উপর ঝুঁকে পড়ে নিজেকেই নিজে প্রশ্ন করল, এর এই অবস্থা আবার কে করল? তখনই একটা ঠান্ডা বাতাসের রেশ আলতো করে ভবেশের কান ছুঁয়ে যেন হিসিস করে বলে গেল, দেবী তাম্রভয়া।